বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। পটিয়ার একটি কেন্দ্র এবং বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান পদের ভোট গ্রহণ স্থগিত। নেত্রকোনায় রাস্তা থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, পাশে পড়ে থাকা অচেতন শিশুকে নেওয়া হয়েছে ময়মনসিংহ মেডিকেলে। পরিচয় শনাক্তও করার কাজ করছে পুলিশ। আমরা ইনকোয়ারি করছি, ইনভেস্টিগেট করছি ঘটনার ক্লু উদ্ঘাটন করার জন্য। আমরা আশা করছি খুব শীঘ্রই একটা ক্লু উদ্ঘাটন করবো এবং আসামিকে গ্রেফতার করতে সক্ষম হব। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত উপকূলে ঘুরে দাঁড়ানোর লড়াই, ধীরে ধীরে নামছে পানি, ত্রাণের অপেক্ষায় দুর্গত এলাকার মানুষ। কাঁচরা পরিষ্কার করে এখন বাসায় ঢুকছি। ভালো একটা বেরিবাদ নাই, জোয়ার ওইলেই পানি তলাই যায়। তো দোকানপাট আলে মালামাল আলে সব দুজন দিচ্ছে নামিয়ে গেছে। রিমালের তাণ্ডবে সুন্দরবনের বহু বন্যপ্রাণী মারা যাওয়ার শঙ্কা, নষ্ট হয়েছে মিঠা পানির আধার, গাছপালার ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা। নওগাঁয় সড়ক উন্নয়নে কাটা পড়েছে প্রায় 2 লাখ গাছ, ক্ষুব্ধ স্থানীয়রা। প্রকল্প শেষে আবারও বৃক্ষরোপণের আশ্বাস সড়ক বিভাগের। পরিকল্পনা আছে যে সড়কের পাশে সৌন্দর্য বন্ধুর পাশাপাশি আমরা একটা ফলের গাছ, একটা কাঠের গাছ এবং একটা ওষুধি গাছ লাগাবো। ঈদ সামনে রেখে প্রস্তুত হচ্ছে নাটোরের চামড়া আড়ত। লবণের বাড়তি দাম ভাবিয়ে তুলেছে ব্যবসায়ীদের। লাম্পি স্কিন ডিজিজ নিয়ে শঙ্কা। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। আমাদের সহকর্মীদের কাছ থেকে সেই খবর জানবো, তারা বিভিন্ন কেন্দ্রে আছেন। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে তারেক মাহমুদের কাছে। তারেক, ভোট গণনা কোন পর্যায়ে রয়েছে, কয়টি কেন্দ্রের ফলাফল জানতে পারলেন এবং কেমন ছিল সারাদিনের ভোট গ্রহণের চিত্র? লুপা, ভোট গণনা এখন পর্যন্ত চলছে এবং প্রায় আমি যে কেন্দ্রটিতে রয়েছি নহাটা সরকার বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়, এখানে প্রায় ভোট গণনা প্রায় অর্ধেক শেষ হয়েছে এবং এখানে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে সকল প্রার্থীদের যে পুলিং এজেন্টরা রয়েছে তারা কিন্তু ভোট গণনার যে বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে এবং এই নহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সর্বমোট 24% ভোট কিন্তু এখানে কাস্ট হয়েছে এবং এর মধ্যে আমি কথা বলেছি পবা উপজেলা, এটি পবা উপজেলার মধ্যে এবং পবা উপজেলাতে আমি এখানকার যিনি রিটার্নিং অফিসার রয়েছে তার সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছে যে এই পবা উপজেলায় 36% ভোট কিন্তু পড়েছে এবং বিকেল 3:30 পর্যন্ত এবং এই এখন পর্যন্ত যে কেন্দ্রগুলো রয়েছে সব কেন্দ্রের ফলাফল কিন্তু তারা এখনও হাতে পাননি এবং আরও কিছু সময় লাগবে। সেই সময়ের পরে কিন্তু ভোট গণনা শেষে বিস্তারিত যে ফলাফল সেটি কিন্তু জানা যাবে। অন্যদিকে আমি যেমনটি দেখেছি যে এর মধ্যে এই এখন যে কেন্দ্রটিতে রয়েছে এই কেন্দ্রটিতে সর্বমোট ভোটারের সংখ্যা হচ্ছে 3654 জন ভোটারের মধ্যে মোট ভরেছে 883টি ভোট কিন্তু পড়েছে। সারাদিনের খবর আপনি জানতে চাচ্ছিলেন। সারাদিনের খবর কিন্তু কয়েকটি জায়গায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া কিন্তু আমি যতটুকু দেখতে পেয়েছি যে সুষ্ঠুভাবেই কিন্তু বেশিরভাগ কেন্দ্রগুলোতে ভোট অনুষ্ঠিত হয়েছে। তবে কয়েকটি জায়গায় যেমন রাজশাহীর এই যেমন বড়গাছি এলাকায় সেখানে একটু এই দুই প্রার্থীদের যারা সমর্থক রয়েছে তাদের মধ্যে এই যে কথা কাটাকাটি এবং সেখানে একটু সমস্যা হয়েছে। এ বাদেও আরেকটি কেন্দ্র রয়েছে রাজশাহীর পবা উপজেলায়। এই পবা উপজেলায় প্রায় 2টি কেন্দ্রে কিন্তু দুই প্রার্থীদের সংঘর্ষ হয়েছে। মোট প্রায় 5 থেকে 6 জন কিন্তু সেখানে আহত হওয়ার খবর আমরা পেয়েছি এবং তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুইজনকে, এবং বাকিজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এ বাদে কিন্তু রাজশাহীর যে দুইটি উপজেলায় অন্য অন্য কেন্দ্রগুলোতে সকাল থেকে আমি দেখছি যে সুষ্ঠুভাবে সুন্দরভাবে কিন্তু ভোটের যে কার্যক্রম সেটি শেষ হয়েছে এবং এখন পর্যন্ত গণনা চলছে। তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার মুন্সিগঞ্জে যেতে চাই, সেখানে শ্রীনগর এবং সিরাজদিখান উপজেলায় নির্বাচন হচ্ছে। আমরা কথা বলছি আরাফাত রাহান সাকিব। সাকিব, ভোট গণনার তো ঘণ্টাখানেক পার হয়েছে, কয়টি কেন্দ্রের ফলাফল হাতে এসেছে? লোপা, যেহেতু আসলে ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আসলে ভোট গণনার কার্যক্রম এখনও চলছে। আমরা এখনও পর্যন্ত কোনো ভোট কেন্দ্রের কিন্তু আসলে ফলাফল পাইনি, তবে যেই কয়টি কেন্দ্রে গিয়েছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে আসলে ভোট গণনার কার্যক্রম চলছে এবং আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই ফলাফল আসতে পারে এমন একটি শঙ্কার কথা, এমন একটি সম্ভাবনার কথা আমাদেরকে জানিয়েছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এই যে শ্রীনগর এবং সিরাজদিখান উপজেলার নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আসলে এই যে উৎসব মুখর এবং যে আগ্রহ ছিল, সেই আগ্রহের জায়গায় কিন্তু অনেকটাই ভাটার চিত্র আমরা দেখেছি আছে সারাদিনে। এবং যে ভোট কেন্দ্রগুলোতে আসলে ভোট কেন্দ্রের বাইরে বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি থাকলেও কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে কিন্তু আসলে আমরা ভোটার উপস্থিতি অনেকটাই স্বল্প সংখ্যক দেখেছি। এবং যেসব কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি আসলে যে 23%, কোথাও 24%, কোথাও 30% এমন ভোটের কিন্তু তথ্য আমরা পেয়েছি। কোথাও আসলে 50% ভোট হয়েছে এমন কোনো কেন্দ্রের তথ্য আমরা পাইনি। আর আইন শৃঙ্খলা এবং সারাদিনের শৃঙ্খলার তথ্যটি যদি আমি বলি, তাহলে কিন্তু আসলে দিনব্যাপী কিন্তু আসলে বড় ধরনের কোনো ধরনের দুর্ঘটনা কিংবা বড় ধরনের কোনো বিশৃঙ্খলার তথ্য না পেলেও কিন্তু আসলে বিক্ষিপ্ত নানা ধরনের আসলে আমরা তথ্য পেয়েছি। এবং মুন্সিগঞ্জের সিরাজদিখান এবং শ্রীনগরের কয়েকটি জায়গায় আসলে জাল ভোট প্রদান করা হয়েছে এবং সিরাজদিখানে 2 জনকে আটকের তথ্য যেমন আমরা পেয়েছি। এবং এছাড়াও কিন্তু বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আজকে সারাদিনের ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে এখন পর্যন্ত ভোটের যে কারা নির্বাচিত হয়েছে সেই তথ্য আমাদের কাছে আসেনি, সেটি আসলে আমরা পরবর্তী খবরে জানিয়ে দেব। সাকিব, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নাটোর থেকে ইতিমধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন নাজমুল হাসান। আমরা এবার তার কাছে যাচ্ছি। নাজমুল, কখন নাগাদ ফলাফল জানা যাবে এবং কত শতাংশ ভোট পড়ছে এই উপজেলায়? লোপা, নাটোরের আসলে বড়াইগ্রাম এবং গুরুদাসপুর এই 2টি উপজেলায় সকাল 8টা থেকে একটানা বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন কিন্তু ভোট গণনা চলছে। যে বিষয়টি এখানকার রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো কেন্দ্রের ফলাফল আসলে তারা প্রকাশ করেননি বা পাননি। তো সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল, অত্যন্ত সুন্দর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও কোনো কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো ভোটের পরিবেশ নিয়ে ভোটাররা এবং প্রার্থীরা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং ফলাফল কতক্ষণ নাগাদ হতে পারে এখন পর্যন্ত, এই যেহেতু বড়াইগ্রাম উপজেলায় আসলে 100টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, অপরদিকে গুরুদাসপুর উপজেলায় 72টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তো এই যেটা প্রিজাইডিং কর্মকর্তারা যে বিষয়টা বলছেন যে আসলে রাত 8টা 9টা নাগাদ এমনকি 10টা পর্যন্ত সময় লেগে যেতে পারে ভোট গণনা করতে, এর আগেও হতে পারে, তবে এটাই আসলে সম্ভাব্য সময় তারা নির্ধারণ করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রার্থীর সমর্থক এবং ভোটাররা কিন্তু অধীর আগ্রহে ভোট কেন্দ্রের সামনে অপেক্ষা করছে। তারা সারিবদ্ধভাবে আসলে অপেক্ষার প্রহর গুনছেন। একটু পর থেকেই হয়তো এক একটি কেন্দ্রের ফলাফল আসতে শুরু করবে এবং যে প্রার্থী আসলে বেশি ভোট পাবেন তাদের সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করবেন এবং বিজয়ী হওয়ার পরে বিজয় উল্লাস করবেন, সেই আশাতেই তারাও আমাদের মতোই অপেক্ষার প্রহর গুনছেন। লোপা। নাজমুল, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এর আগে ভোট কেন্দ্রে হামলা, ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট এজেন্টদের মারধর সহ বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো 3য় ধাপের উপজেলা নির্বাচন। এসব ঘটনায় চট্টগ্রামের পটিয়ার একটি কেন্দ্র এবং বগুড়ার সদরে এক প্রার্থীর প্রতীক ভুল থাকায় ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সিলেট বিয়ানীবাজারের শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ব্যালট বক্স ছিনতাই চেষ্টা এবং জাল ভোট দেওয়ার ঘটনায় লাঠিচার্জ করে পুলিশ। জাল ভোটের অভিযোগে 5 জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাময়িকভাবে 45 মিনিট বন্ধ রাখার পর প্রশাসনের নির্দেশে আবারও শুরু হয় ভোট গ্রহণ। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।
চট্টগ্রামের পটিয়ায় পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয় ভোট গ্রহণ। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রামের পটিয়ায় পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে হামলা চালায় দুর্বৃত্তরা। ছিনতাই করে 9টি ব্যালট বক্স, 551টি ব্যালট পেপার, মার্কিং সিল সহ বিভিন্ন সরঞ্জাম। এই ঘটনায় ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। রংপুরে হরিদেবপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় প্রার্থীর উপর হামলার অভিযোগ ওঠে আরেক প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় 2 ঘণ্টা সেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুনামগঞ্জের দোয়ারা বাজারে একটি কেন্দ্রে দেশীয় অস্ত্র নিয়ে ভোট কক্ষে প্রবেশের ঘটনায় এক প্রার্থীর এজেন্টকে 6 মাসের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করেন আদালত। সাতক্ষীরার রামভদ্রপুরের একটি ভোট কেন্দ্রে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক প্রার্থীকে 3 ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে। 7 জনকে আটক করেছে পুলিশ। একটি ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি, আমি নিজে এসেছি এবং আমরা কয়েকজনকে অ্যারেস্ট করেছি। তার আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে আমরা গ্রহণ করব। নোয়াখালীতে কর্মী ও এজেন্টদের মারধর এবং কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ান 2 প্রার্থী। নির্বাচন বাতিলের দাবিও জানান তারা। এখানে সব অনিয়ম আছে। 40টা কেন্দ্রে 8টা থেকে 9টার মধ্যে ভোট শেষ করে ফেলছে ওরা। ছোটোখাটো যে সব কেন্দ্র ছিল মোটা 71টা কেন্দ্র, বাকি কেন্দ্রগুলো সামান্য ভোট আছে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ছিল রাজশাহীতেও। বগুড়া সদরে ব্যালটে এক প্রার্থীর প্রতীক ভুল থাকায় ভাইস চেয়ারম্যান পদের ভোট গ্রহণ স্থগিত করা হয়। আমি ভোট দিতে গিয়ে দেখি আমার ব্যালট পেপারে এই রকমের কোনো প্রতীকই নাই। এর আগে সকাল 8টায় শুরু হয় 3য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। 112 উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সহ নানা জটিলতায় ভোট হয় 87 উপজেলায়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। নেত্রকোনায় একটি কাঁচা রাস্তা থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশেই অচেতন পড়েছিল 2 বছরের একটি শিশু। তাকে উদ্ধারের পর ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়েছে। আমরা এই খবরটি আপনাদেরকে কিছুক্ষণ পরে জানাবো। এদিকে ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীকে পাশের ঘরে আটকে রেখে স্বামীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে উপজেলার বাথানগাছি বেলেমাঠা গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায় গত রাতে 2 ব্যক্তি শাহজাহান আলীর বাড়িতে আসে। তারা শাহজাহানের অসুস্থ স্ত্রীকে কক্ষে আটকে রাখে। এরপর শাহজাহানকে হত্যার পর পালিয়ে যায় তারা। দুপুরের দিকে প্রতিবেশীরা থানায় খবর দিলে মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। নিহত শাহজাহান খাজা মঈনুদ্দিন চিশতির অনুসারী ছিলেন বলে জানায় স্থানীয়রা। তিনি সেই তরিকায় জীবনযাপন করতেন। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। যে মাজারের উনি ছিলেন এবং এখানে বিভিন্ন যে ওরস হতেন এগুলো উনি করতেন, এগুলো ব্যবস্থাপনা করতেন। কোনো ক্লু কিংবা এগুলো কোনো কিছু নাই, শুধু এটুকু জানতে পেরেছি যে উনি এই জিনিসটা, বাট এইটাও একটা ক্লু হতে পারে। নরসিংদীতে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের পর মামলা হবে। 6 জনকে আটকের পর জিজ্ঞাসাবাদ চলছে। স্থানীয়রা জানায় ব্যক্তিগত অফিস থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের 2 বারের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান মাহবুব। পথে ভগীরথপুর এলাকার শাহী ঈদগার সামনে তার উপর হামলা হয়। কুপিয়ে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তাকে বাঁচাতে গিয়ে জখম হন একজন। আহত পাপ্পুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। কি কারণে এই হত্যা তা জানে না পরিবার বা পুলিশ। মাদক সন্ত্রাসের সঙ্গে জড়িত আছে তারা সঠিকভাবে পরিচালনা ব্যবসা করতে পারে না দেখে ভাই বাধা দেওয়ার জন্য এজন্য ভাইয়ের কিছু অনেক শত্রু আছে। এভাবে ঘটতে থাকলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আতঙ্কে থাকবে, তারা দলের জন্য কাজ করতে পারবে না। তার ঘাড়ের পেছনে একটা বড় একটা ক্ষত এবং সেই ক্ষততে তার কানের একটা অংশ চলে গেছে এবং ঘাড়ের পেছনে অনেক প্রকারের মানে বড় বড় যে রক্তনালীগুলি আছে এগুলি কেটে গেছে। ক্ষতবিক্ষত উপকূলে চলছে পুনর্বাসনের যুদ্ধ। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বেঁচে থাকার নতুন লড়াইয়ে নেমেছেন দুর্গতরা। বেশিরভাগ পরিবারের দিন কাটছে শুকনো খাবার খেয়ে। তারপরও সাধ্যমতো চেষ্টা করছেন মাথা গোঁজার ঠাঁইটুকু সারিয়ে নেয়ার। ত্রাণের জন্য হাহাকার গোটা উপকূল জুড়ে।
প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন পটুয়াখালীর কলাপাড়া আর রাঙ্গাবালী উপজেলার মানুষ। ফিরে এসে দেখলেন সব তছনছ। লণ্ডভণ্ড সাগর তীরবর্তী এই জনপদ। বিধ্বস্ত ঘরবাড়ি সারাই করার ব্যবস্থা হয়নি 2 দিনেও। তাই খোলা আকাশের নিচে দিন কাটছে দুর্গত মানুষের। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতবিক্ষত উপকূলে এখন পুনর্বাসনের যুদ্ধ। ঘরে ফেরা মানুষের ঘুরে দাঁড়ানোর নতুন লড়াই। বরগুনার সবকটি উপজেলা কম বেশি ক্ষতিগ্রস্ত। কাটেনি জলাবদ্ধতা, তাই বাঁধের উপর দিন কাটছে আশ্রিত মানুষের। বেড়িবাঁধ না থাকায় ব্যাপক ক্ষতি হয়েছে চরবাসীর। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ঘরে থাকার মতন কোনো পরিবেশ নেই, ঘরের ভিতরে কাদা, কোমর সমান পানি হয়েছে। বাড়ি ঘরে আমরা ঢুকতে পারি না, এখনো 2-3 দিন হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ। এই বাল বাচ্চা কত কষ্ট করতে আছে, যারা না দেখছে এরা বুঝবে না। 3 থেকে 4,000 পরিবারের লোক আছে এখানে। যদি থাকতে পারি তো আমরা রাস্তাঘাট হইলে আমরা থাকতে পারবো। নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। মেঘনার দ্বীপ ও চরের অনেক জায়গা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। দুর্গত এলাকায় চলছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত। ত্রাণের অপেক্ষায় উপকূলবাসী। ঘরের হান্ডি পাতিল, ঘরের মালসামনা, তারপরে দিয়ে আমার সব গাছের ফল পাখা, তারপরে দিয়ে কিছু কিছু খাট পালং, এগুলো সব চলে গেছে। ঘরের চাল ডাল যত কিছু আছিল সব নিয়ে গেছে। ডাল মনে করেন যে কিছু বাঁচানো নেই, এই ধরনের নাই, সব নদী গেছে। স্বেচ্ছাশ্রমে কাজ করেও কয়রার ভাঙন কবলিত বেড়িবাঁধ আটকাতে পারেনি এলাকাবাসী। দশহালিয়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধটি দিনভর সংস্কারের চেষ্টা করে কয়েকটি গ্রামের মানুষ। কিন্তু জোয়ার আসার সাথে সাথে প্রচণ্ড পানির চাপে আবারও ভেঙে যায় সেটি। ভোলায় দুর্যোগ ও ত্রাণমন্ত্রী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলোর বিষয়ে অবগত করা হয়েছে প্রধানমন্ত্রীকে। আমাদের এই দুর্যোগ এলাকার বেড়িবাঁধগুলি বেশি জায়গায় নষ্ট হয়েছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী অবগত আছেন। খাগড়াছড়িতে চেঙ্গি নদীর পানি কমেছে। উপদ্রুত এলাকায় মানুষ ফিরছে ঘরে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা। সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণ করছে ত্রাণ ও পুনর্বাসন দপ্তর। আমিন বাবু, যমুনা নিউজ। সময় গড়ানোর সাথে সাথে সুন্দরবনে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের ক্ষত স্পষ্ট হচ্ছে। উপড়ে পড়েছে গাছপালা, ক্ষতিগ্রস্ত জেটি, মিঠা পানির আধার সহ বন বিভাগের বিভিন্ন স্থাপনা। বন বিভাগের সংখ্যা অনেক প্রাণী মারা গেছে। লোকালয়ে সংলগ্ন নদীতে ভেসে এসেছে বেশ কিছু হরিণের মৃতদেহ। বিশাল বনাঞ্চল এবং ভেতরে শত শত খাল, নদী আর পাশে সমুদ্র থাকায় ঠিক কত বন্যপ্রাণী মারা গেছে তার সঠিক পরিসংখ্যান জানা অসম্ভব প্রায়। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 6 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয় সুন্দরবন। একটানা প্রায় 36 ঘন্টা পানিতে তলিয়েছিল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে আর কোনো প্রাকৃতিক দুর্যোগে এতটা সময় জলমগ্ন ছিল না সুন্দরবন। তাই বন্যপ্রাণী হতাহতের সংখ্যাও বেশি হয়েছে বলেই শঙ্কা। লোকালয় সংলগ্ন নদীতে হরিণের মৃতদেহ ভেসে আসছে। আহত বেশ কয়েকটি বন্যপ্রাণীকে চিকিৎসা দিয়ে আবার বনে ছেড়ে দিয়েছে বন বিভাগ। অতীতে কখনোই সুন্দরবনে জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় 5 থেকে 6 ঘন্টার বেশি ডিউরেশনে ছিল না। এবারের ঘূর্ণিঝড়ের ডিউরেশন ছিল 36 ঘন্টা। একটানা 36 ঘন্টা সুন্দরবনের জলোচ্ছ্বাসের পানিতে নিমজ্জিত ছিল। পানির প্রবল চাপ ছিল এবং সেখানে কিন্তু অনেক বন্যপ্রাণী, বিশেষ করে বাঘের শাবক, হরিণের শাবক, শূকরের শাবক সহ অন্যান্য প্রাপ্তবয়স্ক বন্যপ্রাণী কিন্তু অনেক মারা যাওয়ার আশঙ্কা করছি। বিশাল বনাঞ্চলে শত শত নদী এবং খাল রয়েছে। কোথাও যদি বন্যপ্রাণী মারাও যেয়ে থাকে, সবগুলো আসলে বরং অধিকাংশ কোনো তথ্য আসলে পাওয়া যাবে না। ঘূর্ণিঝড়ে সুন্দরবনের কটকা, কচিখালী, দুবলা, নীলকমল, মান্দারবাড়িয়া ও কোকিলমণি ফরেস্ট ক্যাম্পে বন বিভাগের বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে গেছে কয়েকটি জেটি। জলোচ্ছ্বাসে নোনা পানিতে তলিয়ে যাওয়ায় নষ্ট হয়েছে শতাধিক মিঠা পানির আধার। ঘূর্ণিঝড়ের আঘাতে আমাদের এই যে অফিসগুলো লন্ডভন্ড হয়ে গিয়েছে এবং আপনার যে সুপেয় পানির যে আধার ছিল সুন্দরবনে, সে আপনার বনকর্মীদের সুপেয় পানির জন্য, বন্য প্রাণীদের সুপেয় পানির জন্য যে আধারগুলো ছিল, সমস্ত পুকুরে লবণ পানি প্রবেশ করেছে। প্রাকৃতিক দুর্যোগের সময় বন্যপ্রাণীর আশ্রয়ের জন্য সুন্দরবনে বেশ কিছু মাটির উঁচু টিলা তৈরি করে বন বিভাগ।
আশ্রয়স্থল আরও বৃদ্ধির তাগিদ দিয়েছেন গবেষকরা। বাঘ, হরিণ, শাবক মাত্র 6 ঘন্টা পানির ভিতর বেঁচে থাকতে পারে। এসব বন্যপ্রাণীদের ভাগ্য কি ঘটেছে সেটা হয়তো কখনোই জানা যাবে না। সুন্দরবনের যে উঁচু টিলাগুলো আছে সেখানে আমাদের বন্যপ্রাণীর আশ্রয় নিয়েছিল, সেটা সংখ্যা মাত্র 10টি। 6000 বর্গ কিলোমিটারের সুন্দরবনের জন্য এটা খুবই অপ্রতুল। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনের গাছপালার ক্ষয়ক্ষতি নিরূপণে আরও সময় লাগবে বলে জানিয়েছে বন বিভাগ। জাহিদ হাসান, যমুনা নিউজ। নেত্রকোনায় একটা কাঁচা রাস্তা থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশেই অচেতন পড়েছিল 2 বছরের একটি শিশু। তাকে উদ্ধারের পর ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়েছে। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের পরিচয় উদ্ধারের কাজ করছে পুলিশ। নেত্রকোনার কামাল হোসেনের সহযোগিতায় বিস্তারিত জানাচ্ছেন হোসেন শাহিদ। বুধবার সকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাছিয়াকান্দা গ্রামের মেঠো পথে এক নারীর মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পাশেই পড়েছিল শিশুর নিথর দেহ। হাসপাতালে নেওয়া হয়েছে। দেখে মহিলাটি উপর হয়ে পড়ে আছে, তার মাথায় প্রচন্ড রক্তক্ষরণ এবং আশেপাশে রক্ত লেগে আছে। ধারণা করা হচ্ছে হয়তো কেউ তাকে মেরে এখানে ফেলে রেখেছে। পাশে একটা এই ছোট বাচ্চা, হয়তো 2 বছরের মতো হবে, এই বাচ্চাটা আপনার অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তারপরে এটা যখন পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ এটা উদ্ধার করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ শিশুটিকে অজ্ঞান অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতাল নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেলে। তখন বাচ্চারা যখন বুকটা যখন কাপ কাপ করে লড়তেছে, তখন আমরা উপজেলার ভাইস চেয়ারম্যান আলী, তারপরে আমরা রানিং মেম্বার রুস্তুম, ওনারা সবাই দল হয়েছে আয়া হইয়া বাদে বাচ্চাটারে দাঁড়ো গাইছে থানাতে, পূর্বজেলা থানাতে দাঁড়ো গাইছে আয়া কইছে যে বাচ্চাটার আগে চালু করে বাঁচাও। হাসপাতালে নিউরো সার্জারি বিভাগে শিশুটির চিকিৎসা চলছে, তবে এখনো জ্ঞান ফিরেনি। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। আমাদের এখন পরীক্ষা নিরীক্ষা করার পর পেশেন্ট এখন ভালো আছে, কিন্তু পেশেন্ট এখন আনকনসিয়াস বাচ্চা। এরই মধ্যে নারীর মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে, পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। আমরা ইনকোয়ারি করছি, ইনভেস্টিগেট করছি ঘটনার ক্লু উদ্ঘাটন করার জন্য। আমরা আশা করছি খুব শীঘ্রই একটা ক্লু উদ্ঘাটন করব এবং আসামিকে গ্রেফতার করতে সক্ষম হব। বাচ্চাটা অসুস্থ, আহত অবস্থায় আছে এবং হাসপাতালে ভর্তি আছে পুলিশের প্রহরায়। এমন ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে হাসপাতালে দেখভাল করছেন স্থানীয়রা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। জামালপুরের 2 উপজেলার সীমান্ত এলাকায় যমুনা নদীতে শুরু হয়েছে ভাঙন। এরই মধ্যে একটি গ্রাম, ফসলি জমি ও রাস্তা গ্রাস করেছে নদী। আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের মানুষ। প্রায় 2 কিলোমিটার এলাকার ভাঙন রোধে প্রস্তাবনা পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গত মাসেও এখানে একটি গ্রাম আর চলাচলের সড়ক ছিল, কিন্তু নদী ভাঙনের কবলে সবই এখন স্মৃতি। জামালপুরের ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিলীন হয়েছে ফসল জমি, বসতভিটা আর শিক্ষা প্রতিষ্ঠান। ভয়াল রূপ নিয়েছে যমুনা নদী। আতঙ্কে বাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকেই। রাস্তা ছিল, এই রাস্তা মানে নাই কেন 10-15 ঘর আছি, সবচেয়ে আমরা অভাবী লোক, জায়গা জমি নাই, টাকা পয়সা নেই। আমরা আল্লাহর বিশ্বাস করে আছি, কি করে যা এখন তো আর থাকার মতো একের বসত বাড়ি আর জায়গা জমি তো সব শেষ হয়ে গেল, বুঝছেন? এখন যে আবার আল্লাহ বাড়ি আছে, ইটও ভেঙে নেবো, এখন আমরা যাবো কোড়াই। নদী ভাঙন রোধে জনপ্রতিনিধিরা বারবার পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পানি বইলবে নাকছে আর নদী ভাঙবে নাকছে, এই অবস্থা হয়েছে। ঘর বাড়ি টাইনে সারা যাওয়া নাকছে না। কলার বাগান নিচে মইছে, ডাল, শশার ক্ষেত, বহুত ধান, কয়টা কম মেলা ভাঙছে, বহুত ভাঙছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন এরই মধ্যে একটি অংশে কাজ চলছে, আর একটি অংশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। পাকরুল এলাকায় আমরা ইতিমধ্যে একটি প্রকল্প উপস্থাপনা দিয়েছি, যেটা পরিকল্পনা কমিশনে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি কাটমা এলাকায় যে ভাঙন রয়েছে সে অংশে আমরা ইতিমধ্যেই 300 মিটার অংশে আমরা জরুরি প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করছি। ভাঙন হুমকিতে রয়েছে একটি গ্রাম, পাকা সড়ক আর প্রধানমন্ত্রীর উপহারের গুচ্ছগ্রাম। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।
নওগাঁয় সড়ক উন্নয়নের জন্য উজাড় হচ্ছে বৃক্ষ। কয়েক মাসে প্রায় 2 লাখ গাছ কাটা পড়েছে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা, উদ্বিগ্ন সচেতন মহলও। যদিও সড়ক বিভাগের আশ্বাস, প্রকল্প শেষে আবারও বৃক্ষরোপণ করা হবে। এ যেন গাছ কাটার মহোৎসব। নওগাঁ বাইপাসে প্রায় 7 কিলোমিটার সড়কের দুপাশে চলছে বৃক্ষ নিধন। সড়কের উন্নয়নের জন্য এসব কাটা পড়ছে। অচেনা রূপে মহাদেবপুর, ধামইরহাট, পোরশা ও বদলগাছির সড়কগুলো। স্থানীয়দের দাবি, গত 6 মাসে অন্তত 2 লাখ ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষ উজাড় হয়েছে। গাছগুলো কেন কাটা হচ্ছে? ওগুলো টেন্ডার হয়েছে ভাই। হ্যাঁ, টেন্ডার হয়েছে। টেন্ডার মানে কি রাস্তার কাজ হবে? হ্যাঁ, মনে হয়। কারা টেন্ডার দিয়েছে? টেন্ডার সরকারে দিয়েছে। কেবল গাছগুলা হলো, এখন আম ধরছে আর ধরছে, তামানে মিলে দিলে খাবে। এটা খুবই খারাপ জিনিস, দেখতে খারাপ, মানুষ চলাফেরার জন্য খারাপ। আমরা ছায়া পাই, অনেক গাছ কাটলে আমরা ছায়া আর পাবো না গো। এক সাইডে বড় করুক, এক সাইডে গাছ থাকুক, পরে এই সাইডে লাগাক আবার নতুন করে গাছ। 15 থেকে 20 বছর আগে এসব বৃক্ষের চারা রোপণ করা হয়েছিল। এখন সেখানে কুঠারের আঘাত। এতে ক্ষুব্ধ সচেতন নাগরিকরা। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা দেখেছেন যে এখানে মানে 32 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা উঠলেই আমাদের জীবন চাহিদা এই অবস্থা। সেখানে 40 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রা উঠে যাচ্ছে। তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা শঙ্কিত হব না? দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে যদি রাস্তাটা তৈরি করি, তার পাশে যখন আমরা ওই দীর্ঘজীবী গাছগুলি লাগাই, তখন সৌন্দর্য বর্ধন এবং প্রকৃতি রক্ষা, প্রকৃতির জিনিস রক্ষা, সেই সাথে আমরা তার অর্থনৈতিক সুফলটাও পেতে পারি। সড়ক বিভাগের দাবি, উন্নয়ন কাজ শেষে আবারও বৃক্ষরোপণ করা হবে। আমাদের দপ্তর থেকে যে গাছগুলো অপসারণ করা হয়, এটা শুধুমাত্র সড়ক সম্প্রসারণের কারণেই করা হয় আর কি। বাংলাদেশের বহু সড়কে দেখবেন যে সড়ক পাশে অনেক বড় বড় বৃক্ষ আছে। পরিকল্পনা আছে যে সড়কের পাশে সৌন্দর্যবর্ধন পাশাপাশি আমরা একটা ফলের গাছ, একটা কাঠের গাছ এবং একটা ওষুধের গাছ লাগাবো। এই বছরটাই যেন গাছ কাটার বছর, কেননা নওগাঁ জেলায় এর আগে এত বৃক্ষ নিধন কখনো হয়নি। সড়ক সম্প্রসারণের নামে মাঝে মধ্যেই উজাড় করা হচ্ছে গাছ। তাই প্রকৃতি রক্ষায় সড়কের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবি সচেতন নাগরিকদের। কোরবানি ঈদ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন নাটোরের চক বৈদ্যনাথ চামড়া আড়তের ব্যবসায়ীরা। তবে লবণের দাম বৃদ্ধি ভাবিয়ে তুলেছে দেশের দ্বিতীয় বৃহত্তম আড়তের ব্যবসায়ীদের। পশুর ভাইরাসজনিত রোগ লাম্পি স্কিন ডিজিজের কারণে চামড়া সংগ্রহ নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ধীরে ধীরে মন্দা কাটিয়ে উঠছেন তারা। দেশে দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজার নাটোরের চক বৈদ্যনাথে ছোট বড় মিলিয়ে 2 শতাধিক আড়ত। কোরবানি ঈদকে সামনে রেখে আড়তদাররা চামড়া কেনাবেচার প্রস্তুতি নিচ্ছেন। কয়েকদিন পর থেকে আড়তে শুরু হবে ধোয়া মোছা ও রং করার কাজ। প্রতি বছরের মতো এবারও উত্তর ও দক্ষিণাঞ্চলে 36টি জেলার চামড়া আসবে এই আড়তে। তবে ব্যবসায়ীদের ভাবাচ্ছে লবণের মাত্রা, অতিরিক্ত দাম এবং পশুর ভাইরাসজনিত রোগ লাম্পি স্কিন ডিজিজ, যার ফলে চামড়ার উপরিভাগে ফোসকা জাতীয় দাগ তৈরি হয়, কমে যায় বাজার মূল্য। এবার নগদেই বিক্রি হয়েছে, বাকিতে কমই বিক্রি হয়েছে। যেটুকু আছে এটুকু পাওয়া যাবো আশা করি। আর খুব তাড়াতাড়ি আমরা প্রস্তুতি নিচ্ছি। ল্যাম্পিং চামড়া যখন টেনারি আলারা খরিদ করছে, এদের তাদের কাছে একেবারে বাজেয়াপ্ত, মানে কোনো দামে কোনোভাবে এদের এটা কোনো কাজে আসে না। ব্যবসায়ীদের অভিযোগ, বাণিজ্য মন্ত্রণালয়ে বেঁধে দেওয়া দামে চামড়া কিনলেও পদ্ধতিগত জটিলতায় বিদেশে পাঠাতে পারছেন না তারা। সরকারকে বিক্রি করার একটা রেট বাইন্ধা দেখ বিদেশিদের কাছে। আমরা কাঁচা এত কিনবো, বিক্রিতে আমাদের 5 টাকা স্কোয়ার ফুট লাভ হোক, তাহলে আমরা সরকারের এই অফারকে আমরা গ্রহণ করব। এখন যে পরিস্থিতি, এখন লবণের যে দাম বাড়ছে, এই অবস্থায় আমরা মনে করি যে লবণের দাম আমাদের সরকারের একটু লক্ষ্য দেওয়া উচিত। ব্যবসায়ীরা মনে করছেন, ধীরে ধীরে চামড়া বাজারে মন্দাভাব কেটে যাচ্ছে। এবারও আশানুরূপ বেচা কেনার আশা তাদের। সার্বিক প্রস্তুতি ভালো এবার, তবে লবণের দাম অত্যন্ত বেশি, 1150 টাকা এখনই লবণ দাম পড়ে যাচ্ছে। পূর্বের যে অবস্থা নাটোরের ছিল সেটা আবার ফিরে আসছে এবং সেই কারণে নাটোরে আমদানিও অনেকটা হয়তো বাড়বে বলে আমরা আশা করছি। কোরবানি ঈদের সময়ই দেশের মোট চামড়ার 50 ভাগ ঢাকার ট্যানারিতে পাঠানো হয় এই চক বৈদ্যনাথ আড়ত থেকে। 7 দিন অন্তরা, যমুনা নিউজ।